একটা মানুষ বাইক চালাবে এটা নরমাল, একটা মানুষ বাইক চালায় ঢাকায় ঘুরবে এটাও নরমাল, একটা মানুষ সারা বাংলাদেশ ঘুরবে এটাও নরমাল, অনেকে ইন্ডিয়াও চলে যেতেছে। আর একটা মানুষ বাইক চালায় সৌদি আরব চলে যাবে, এই ব্যাপারটা কতটুকু নরমাল? আমার কাছে খুবই অ্যাবনর্মাল এবং খুবই দুষ্কর একটা ব্যাপার লাগছে। কিন্তু এই জিনিসটা যে সাকসেস করে চলে আসছে একা না, ভাবি সহ মানে ওয়াইফ সহ, সেই লোকটা হচ্ছে উনি। ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ইরফানি এলাহি বাবু, সবাই আমাকে ডাকনাম বাবু বা ইরফান বাবু বলে অনেকে চিনে। আর এই তো ঠিকই বলছেন রানা ভাই, মোটামুটি বাইকিং কমিউনিটিতে যারা আছে, যারা বাইকটাকে প্যাশন হিসেবে নিছে বা বাইকটা রেগুলার চালায়, তারা বাবু ভাইকে সবাই চিনে। আমি একটু পরে চিনছি, কারণ এই কমিউনিটিতে ভাইয়া সত্যি কথা আমি একটু পরে আসছি, আমি ব্লগ নিয়ে ব্যস্ত ছিলাম, আগে অন্যান্য কাজে ছিলাম, এই জন্য আপনাকে একটু পরে চিনছি। ভাইয়ের অনেকগুলো পরিচয় আছে, এই ব্যাপারে তো অবশ্যই কথা বলবো। আর সৌদি আরবের ব্যাপার নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিভাবে কি হয়েছিল ওইখানে। তার আগে একটু ভাইয়ের কাছ থেকে প্রথমে জানি যে ভাইয়া যে বাইক চালাবে বা বাইকের যেই প্যাশনটা, নেশাটা বা যে শখটা, এটা ভাইয়ের কিভাবে আসলো? মানে প্রথম কিভাবে এটা মাথায় আসলো যে বাইক চালাইতে হবে? প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি আমার মানে এমনিই তো আমাদের সম্পর্ক যেমনই হোক, আপনি আমার সাথে যে কথা বলছেন, আপনার এই নতুন একটা সম্ভবত আপনি, হ্যাঁ এটা আপনি প্রথম আজকে বলবো এই ব্যাপারে একটু পরেই আমি। ও আচ্ছা আচ্ছা, আই এম সো ফরচুনেট বাই দ্য ওয়ে, আই এম সো হ্যাপি যে আপনি আমাকে আপনার এই প্লেলিস্ট বা আপনার এই কি বলে এটারে ভাই, এটা একটা পডকাস্ট করতেছি, একটা সিরিজ, একটা এই সিরিজের, হ্যাঁ এই সিরিজের প্রথম গেস্ট মনে হয় আমি, রাইট? আপনি প্রথম? হ্যাঁ আমি নিজেকে প্রথম গেস্ট হয়েছে আপনার ইউটিউবের কমেন্টে বা ফেসবুকের ভিডিওতে কমেন্টে অনেকে দিচ্ছি, প্রথম কমেন্ট, প্রথম লাইক, প্রথম ভিউ, প্রথম গেস্ট হিসাবে নিজেকে খুব লাকি মনে করছি। অসংখ্য ধন্যবাদ রানা ভাই আপনাকে, আপনার জন্য শুভকামনা, আপনার নতুন সিরিজের জন্য শুভকামনা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এরকম একটা প্রথম মানে রিস্ক নেওয়াটা, এটা যে আপনার মতো এরকম একজনকে নিয়ে আমি নিতে পারবো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ভাই এটা আপনার জেনারসিটি, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর সুইট ওয়ার্ডস। সমান ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই যেটা প্রশ্ন ছিল, প্রথম মানে বাইক যে চালাবেন বা বাইকের শখটা কিভাবে আসলো? কাউকে দেখে বা হয়তো বাবা চাচা কাউকে বা এলাকার কোনো বড় ভাই, এরকম কি কোনো কিছু? এটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। আমার ছোটবেলা থেকে আমি আমার আব্বুকে দেখতাম যে উনি প্রচুর গাড়ি চেঞ্জ করতো। গাড়ি চেঞ্জ করতে বলতে গেলে কি, যে ধরেন সকালবেলা এমন হয়েছে যে আমি স্কুলে পরীক্ষা দিতে গেছি একটা সাদা লেটস 90 সিরিজের গাড়ি নিয়ে, আমি পরীক্ষা দিয়ে আসার সময় আবার দেখতাম যে ধরেন ওই সাদাটা লাল হয়ে গেছে। আব্বুর প্রচুর গাড়ি বাইক এগুলোর খুব ছোট থেকেই ওনার শখ ছিল। তো কিছুদিন আগে আমার আপন মানে আমার যে চাচাতো ভাই রাজীব ভাই, তো উনি আমার চাচা মারা গেছেন, তো ওনার ওই যে ডেথ সার্টিফিকেট বের করতে গিয়ে আমার দাদার ড্রাইভিং লাইসেন্স বের হয়েছে, সেই মনে হয় 42 সালের। ওই সময় দেখা যাচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স আমার দাদারও ছিল এবং মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ছিলেন এবং কার ড্রাইভিং লাইসেন্সও ছিলেন ওই সময়কার। তো অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় জিনে আছে, আমার দাদারও পছন্দ ছিল হয়তোবা, এবং আমার বাবার যে পছন্দ ছিল এটা আমি নিজে দেখছি, ওইখান থেকেই মনে হয় পাওয়া। তবে ছোটবেলা থেকেই আমি যে পুলিশের যে গাড়িগুলো ছিল না, আর্মির যে গাড়িগুলো ভিআইপি এখনো যেগুলো প্রোটোকলে যে বাইকগুলো চলে, মোটরসাইকেল যে আপনার তো ভিডিও দেখছে CBX 750 এই ধরনের, ওইগুলো আমার খুব ফ্যাসিনেটিং লাগতো। আমি মানে আমি বড় হইছি ফার্মগেট মণিপুরি পাড়ায়, ওই যে ক্লাস 2 পর্যন্ত এলাকায় বড় হইছি, সংসদ ভবনের পাশে। হ্যাঁ আমি তো সাইকোলজি স্টুডেন্ট। ও আচ্ছা, যাই হোক, তো ওইদিকে খুব বেশি দেখা যেত। এই মানে আমার মনে হয় আগে ভিআইপি কিছু হইলেই এই বাইকগুলো সবার আগে বাইকটা থাকতো, ওইটা আমাকে খুব ফ্যাসিনেট করতো। আমি ছোটবেলা থেকে আমার মনে আছে যে আমি মানে ইনফ্যাক্ট পুলিশ হওয়ার জন্য চাইতাম, আমি বাইক চালাতে পারবো, পুলিশ হতে পারবো, একদম পিচ্ছি কালের কথা বলছি। তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি বাইক বেশি পছন্দ। ফ্যামিলি থেকে কোনো বাধা ছিল না যে আপনি বাইক কিনবেন বা এমন কিছু? না, আমার আব্বু, বাধা বলবো না, আব্বুর কথা হলো, আব্বু তো বাইক নিয়ে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই গাড়িতে চলে আসছে। তো ওনার কথা হলো যে বাইকটা একটু সেফটি কম, তোর মন চাই তুই গাড়ি চালা, গাড়িতে এসি আছে, রোদ নাই, কালো হওয়ার ভয় নাই, অ্যাক্সিডেন্টের ভয় নাই, তুই গাড়ি চালা, বাইক চালা। আর আম্মুর কথা হলো যে তুই বাবা তোর বাইক পছন্দ, তুই বাইক চালা। ইনফ্যাক্ট আম্মুরও খুব শখ ছিল যে আমার সাথে বাইকে ঘুরবে। আচ্ছা আচ্ছা। তো আমি ছোট থেকেই আব্বুরে তোর বলতে পারতাম না সবার মতোই, বাবারে আম্মুকে দিয়ে বলাইতাম। তো আম্মুর কথা হলো যে মেট্রিকে তখন আমাদের সময় তো প্রথম ছিল স্টার বা স্ট্যান্ড।
তো মনে হয় আমার যতটুকু মনে আছে যে আম্মু মনে বলছে স্ট্যান্ড পাইলে তোরে বাইক কিনে দিব বা স্টার পাইলে বাইক কিনে দিব। তো আমরা আস্তে আস্তে জিপিএ চলে আসছে, তো A+ পেলে বাইক কিনে দিবে। আমি পাইছিলাম 4.94। আচ্ছা, তো অল্পের জন্য বাইক কেনা মানে ইন্টারমিডিয়েট সময় যখন আবার বলছে, পরে বলছে ধর তোমাদের বাইক কিনে দেওয়া লাগবে, আমি নিজে কামাই করে বাইক কিনবো না। আচ্ছা, আমার বাইক নিয়ে আমার ফ্যামিলিতে প্রথম বাইকটা কি ফ্যামিলি থেকে আসছিল আসলে নাকি নিজেই? আমি পুরোপুরি আমার নিজের আর্নিং দিয়ে বা নিজের সেভিংস বলেন বা টুকটাক যাই করতাম এদিক সেদিক করে বাইক কেনা। ভাইয়া, বাইক কেনার পেছনে মেইন কারণ কি ছিল? ঢাকার মধ্যে ঘুরে বেড়াবেন, অলিতে গলিতে হলার ফাটাবেন, এরকম কিছু, নাকি কোনো কাজে বা ঘুরতে যাবেন দূরে কোথাও বা দেশটাকে ঘুরে দেখবেন, এরকম কিছু? একদম অনেস্টলি বলতে গেলে আমার মানে আমি ওই যে বললাম সেই ছোটবেলা থেকেই আমার বাইক পছন্দ। তা আমার অ্যাকচুয়ালি বাইক লাগবে, আমি বাইক বা স্পিড জিনিসগুলোতে আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করতো। তো সাইকেল চালিয়েছে অনেক, বা মোটামুটি স্কেটিংও করছি, কিন্তু বাইক আমার লাগবে এনি হাউ। আমি জানি না কেন আমার বাইক লাগবে, আই ডোন্ট হ্যাভ দ্যাট স্পেসিফিক অ্যান্সার, বাট আমার বাইক এত পছন্দ আমি মনে ক্লাস 2তেই আমি বাইক কিনে ফেলবো এরকম নিয়ত করে ফেলছিলাম। আমার একবার নাগাল পাও লাগবে না, আমার বাইক লাগবে। আর যখন বাইক কিনলেন তারপরেই কি মনে হলো যে এবার একটু দেশটাকে ঘুরে দেখা দরকার বা বিদেশ যাওয়া দরকার, এরকম কিছু? না, বাইক কেনার সাথে সাথে আমার বিদেশ বা দেশ ঘোরার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা জাগে নেই। কারণ ধরেন আমি যখন বাইক চালানো শিখে গেছি তখন কিন্তু আমাদের দেশের ভেতরে এতটা বাইক ফ্রেন্ডলি ছিল না। যেমন কথাই যে হুন্ডা চালায় গুন্ডারা, আমাদের ছিল না ভাই। আমাদের ফ্যামিলির সবাই বাইক জিনিসটাকে যে খুব বেশি একটা ভালো নজরে দেখতো তা না। এই যেমন আমি তো বললাম আব্বুর তো খুব একটা সাপোর্ট ছিল না। তো বাইক নিয়ে মানে ঢাকার বাইরে ওই সময় যাবো চিন্তাই করিনি, বাইক নিয়ে ঘুরতে হবে এই হলো কথা। বন্ধু বান্ধব নিয়ে ধরেন আমরা তখন কই যেতাম, জিয়া উদ্যানের সামনে যেতাম, বা ওই যে কি জানি নাম, ওই পুরানো এয়ারপোর্টের এখানে যে হাওড়া স্টেশন, আর বড় জোর ভাই উত্তরা, তাও এয়ারপোর্ট, এইটাই ছিল মনে করেন আমাদের জন্য লং ট্যুর। আচ্ছা, প্রথম ঢাকার বাইরে বা লং ট্রিপ কখন থেকে শুরু করলেন? বা এটা কি শখ ছিল আপনার, যে আপনি প্রথম থেকে তো শখ ছিল না, পরবর্তীতে এটা মাথায় আসছে? হ্যাঁ, প্রথম কোথায় গেলেন? বা প্রথম ঢাকার বাইরে আমি মনে হয় মাওয়া গেছিলাম। আচ্ছা, এরপরে মানে রাতে বাইরে থাকতে হবে 2-3 দিনের জন্য, এরকম ট্রিপ কখন শুরু করলেন? এইটা আমি যদি ভুল না হয় 2012। কোথায় গেলেন? খুব সম্ভবত আমরা ফরিদপুরের ওইদিকে গেছিলাম। একাই? না না না, সাথে অবশ্যই। তার মানে এর মধ্যে আপনার গ্রুপও হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2012 এর মধ্যে। এবং আপনারা ঠিকও করছেন যে আমরা এবার মানে আপনারা দেশটা ঘুরবেন। হ্যাঁ, ফরিদপুর দিয়ে শুরু সম্ভবত আমার যতটুকু মনে পড়ে। কই কই ঘুরলেন বাংলাদেশে? বাংলাদেশে ভাই আসলেও সত্য কথা যেটা, আল্লাহর অশেষ রহমতে আই এম সো ফরচুনেট যে আমি বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় গেছি। আর যদিও এখন আরো অনেক জায়গা বাকি আছে, তবে রিমার্কেবল যদি বলি কক্সবাজার, সাজেক, বান্দরবন বা ডিম পাহাড় বা ওই যে থানচি, তারপরে তিন্দু, তারপরে কি জানি নাম, সিলেট, উত্তরবঙ্গের কিছু জায়গা, তারপর কি যেন নাম সিলেটের একটা কিছু, না 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 শ্রীমঙ্গল তো গেছি, ওই যে রেমাকালেঙ্গা বনে গেছি। তারপরে আরো ভালো লাগছিল যে সোনাদিয়া দ্বীপ গেছিলাম, সোনাদিয়া দ্বীপ গিয়েছিলাম, যে ওইটা খুব ইন্টারেস্টিং ছিল। তারপরে ওই যে কুরুক পাতার নাম শুনছেন? এটা বান্দরবনের ওই পাশের কোন এক জায়গা। হ্যাঁ হ্যাঁ, সম্ভবত আমরাই প্রথম গেছিলাম, ওইটাও গ্রুপ ছিল, রোহিত ভাইয়ের সাথে একটা গ্রুপ ট্যুরে গিয়েছিলাম। তো কুরুক পাতা মানে আমরাই প্রথম গিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। যাক, প্রথম সেকেন্ড বিজনার একদম মানে ওইটা যে একটা জায়গা, ওইটা যে বাংলাদেশে, ওইটাই আমার মনে হচ্ছিল না। আরে ভাই বিরাট দূরে এবং কি ভাঙা উঁচু নিচু রাস্তা দিয়ে যে গেছি, তো ওই জায়গাগুলো বেশ অ্যাডভেঞ্চারাস একটা রাইড ছিল আমাদের দেশে। ওই টাইমে তো আগে থেকে আপনারা ইনফরমেশন পাইতেন না, যেমন এখন আমরা যারা ভিডিও করতেছি কেউ একজন যাওয়ার আগেই জানে যে হোটেল কই, কত টাকায় থাকবে, কই খাবে। আপনারা যখন যান তখন তো এরকম ইনফরমেশন পাওয়ার কোনো ওয়ে ছিল না। না না, এরকম কিছু না, সাহস করেই চলে যাইতেন। ভাই আসলে এখন এইটা এভাবে বলাটা ঠিক না। আমি কাউকে ওই যে মানে কিভাবে বলবো, আমি কাউকে ইনফ্লুয়েন্স করছি না এরকম ভাবে ঘোরা, বাট আমি একটু কি বলে এটা, ওই যে কি জানো বাংলাটা, আরে বেপরোয়া না কি যেন নাম, উড়নচণ্ডী টাইপ ঘোরাঘুরি করতাম। ইনফ্যাক্ট এই যে আমি লাস্ট যে ইন্ডিয়া বা ইন্ডিয়া ট্যুর বলেন, একা ইন্ডিয়া ট্যুর বা আপনার ভাবিকে নিয়ে যে সৌদি পর্যন্ত গেছি, ভাই বিলিভ করবেন না, না আমরা কোনো হোটেল ঠিক করে রাখছি, না আমরা কোনো স্পট ঠিক করে রাখছি, বা না কোনো আমরা শহর ঠিক করে রাখছি। কথা হলো যাচ্ছি যতদূর আজকে লেটসে রাইড করতে মনে চাচ্ছে, থাকতে মন চাইছে, যেখানেই রাত
ওখানে ওখানেই কাট, খালি একটা হোটেল থাকলেই চলে। আচ্ছা ভাইয়া, ইন্টারন্যাশনাল ট্যুরের দিকে আমরা যাব। আমাদের দেশে ঘুরতে গিয়ে কি কোনো প্রতিকূল অবস্থা বা কোনো ছিনতাই ডাকাতি বা ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স বা রাস্তায় কোনো প্রবলেম এরকম কিছু কি কখনো ফেস না করছেন? না, আল্লাহর অশেষ রহমতে আমরা যখন, আমি একদম শুরু থেকেই বলবো আমি একটু ভীতু টাইপের ছেলে। লেটস সাপোজ আমি এখনো কক্সবাজারে যে কয়বার গেছি ঠিক নাই, তবে আমি কক্সবাজারে পানিতে নামি না, আমি পানি ভয় পাই। ও মানে আমি যখনই কক্সবাজারে গেছি আমি পানিতে, ধরেন বড় জোর হাঁটু পানি, এর বেশি আমি যাই নাই। কিন্তু আবার স্পিড বোট বা ট্রলারে করে একদম প্রায় অনেক দূর নিয়ে যায় না, টাকা পয়সা নিয়ে, ওইরকম জায়গায় গেছি, মানে যেখানে সেফ মনে করছি ওই রকম জায়গায় গেছি। তো এই কথাটা বলতে বুঝেছি এইটাই, আমরা যখন ট্যুরে যেতাম তখন আমরা আগে থেকেই কোন রাস্তায় যাচ্ছি, আচ্ছা, মোটামুটি কোন সময় প্রবলেম হতে পারে, এগুলো স্টাডি একদম ফ্রম ডে ওয়ানই বলা চলে আমরা করে আসি। আর যেহেতু একা, আমি দেশের ভেতরে একা খুব কমই ঘুরছি, অ্যাটলিস্ট সাথে 2-4 জন বন্ধু, বড় ভাই বা ছোট ভাই নিয়েই ঘুরছি। তা আমাদের ওইরকম আল্লাহর অশেষ রহমতে আমার আজ পর্যন্ত কোনোদিন এরকম কোনো ডাকাত, ছিনতাই বা ভৌতিকের তো প্রশ্নই আসে না, ভূতের নাম শুনলেই আমি এলাকায় নাই। ভাইয়ার ইন্টারন্যাশনাল ট্যুর প্রথম কোন জায়গায়? ইন্টারন্যাশনাল ট্যুর কি বাইক নিয়ে? বাইক নিয়ে। বাইক নিয়ে আমার ইন্ডিয়ায়। আপনার একটা ভিডিও বেশ ভাইরাল ছিল, ইন্ডিয়াতে আপনারা ঘুরতেছেন দুইজন আপনার বাইকে, মেবি R15। জি 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 জি, সাদা পুলিশ কলকাতা জি, জি। ধরতেছে, আপনি পেপারস দেখাইতেছেন যে ঢাকার নাম্বার কিভাবে হ্যাঁ, কলকাতায় চলতেছে, বেশ ভাইরাল ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, ভাইরাল কি ভিডিওটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল। ইন আ সেন্স হাও, মানে তখন অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে মনে হয় না ধরেন 5 জন বা 10 জনের বেশি কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়া মানে অলরেডি চলে গেছে, এরকম না। মেবি আই ওয়াজ দ্য 6th or 7th person or 8th person হব। ওকে, মানে 10 এর মধ্যে। হ্যাঁ, 10 এর মধ্যে ধরেন আমি বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 10 জনের মধ্যে আমি একজন গিয়েছিলাম হয়তোবা। তো আমি তখন ইয়ামাহা R15 ভার্সন 3 ইউজ করি, ইন্দোনেশিয়ানটা। তো আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিলাম একাই, মনে হয় 6 বছর আগে। তো আমাদের তো ঢাকা মেট্রো ল লেখা, বাংলায় লেখা ঢাকা মেট্রো ল। তো আমাদের কিন্তু সামনে কোনো নাম্বার প্লেট নাই। ইন্ডিয়া কিন্তু সামনে নাম্বার প্লেটও থাকবে, পেছনে নাম্বার। মূলত আপনাকে বারে বারে পুলিশ এই জন্যই আটকাইতেছে যে সামনে আপনার কেন নাম্বার নাই, পরে দেখে যে পেছনে ঢাকার নাম্বার, এটাই কারণ ছিল। রাইট রাইট রাইট। তো আপনি যে মোমেন্টসটার কথা বলছেন স্পেসিফিকলি, তো কি হয়, ভেতরে অফিসাররা বসা থাকে থানার, বাইরে সম্ভবত যে টিটি একটু ট্রাফিক লেভেলের যে সব পুলিশ, কনস্টেবল বা এই টাইপের কেউ। রাইট রাইট রাইট। তো কনস্টেবল এসে দেখতেছে যে ঢাকা থেকে, ঢাকা মেট্রো ল, ও তো বুঝতেছে না। তা আমি বলতেছি যে আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ থেকে কিভাবে বাইক আসে, বাংলাদেশ থেকে বাইক আসবে, নাম্বার কই, কি কই না কই, ও তো আর মামলাও দিতে পারছে না, ও তো আমাকে ট্রেস করতে পারতেছে না। ওর স্যারের কাছে গেছে, আমাকে হ্যান্ড ওভার করছে যে ভাই ডিল উইথ হিম, বাংলাদেশ থেকে আসে, ঢাকা থেকে আসে, কি বলতেছে না বলতেছে। তুই মানে অফিসারটা ঢাকা মেট্রো ল, যখন ঢাকা থেকে আসছি, মানে ওর জীবনে ভাবে নাই যে বাংলাদেশ থেকে মনে হয় কেউ বাইক নিয়ে আসবে বা আসছে, এরকম ওর এক্সপিরিয়েন্স হয় নাই। তো যতজনই পাইছি ভাই, কম হলেও 5টা পুলিশ 10টা পুলিশ চেকপোস্ট পাইছি, সব তোর ক্যামেরায় রাখতে পারি নাই। সবাই জিনিসটা খুব 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 ইন্টারেস্টিংলি নিয়েছিল যে ভাই রে ভাই, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে তুমি এত দূর বাইক চালিয়ে আসছো, কি আজব ব্যাপার। অথচ ওদের দেশে দূর দূরান্ত সেই ইউএস থেকে কোথা থেকে লোকজন আসতেছে। এই আর কি, ওয়ার্ল্ড ইজ অ্যামেজিং। ওইটা কি শুধু কলকাতা ট্যুরই ছিল? ওইটা কলকাতা করে দেন বাইক নিয়ে আবার চলে আসছেন? রাইট। ওই সময় অ্যাকচুয়ালি আপনার ভাবি কিনে যাওয়ার প্ল্যান ছিল। তো তখন যেটা হইলো কি, ওই ফ্রোনে একটা ঝড় আসছিল, আপনার মনে আছে? তো ফ্রোনে ঝড়ের সময় আবার ওইটা ওয়েস্ট বেঙ্গলে খুব ভালোই বড়সড় অ্যাটাক করছিল। তো যার জন্য আমার ফ্যামিলি প্লাস আপনার ভাবি বললো যে না বাবু, এবার দরকার নাই, তুমি চলে আসো, পরে আবার কোনো এক সময় যাবো না। ওই সময় আমাদের একটা কাইন্ড অফ হানিমুনে যাওয়ার একটা ইচ্ছা ছিল বেসিক্যালি। প্রথম হচ্ছে বাইক কিনলেন, ফ্যামিলি সাপোর্ট ছিল না, নিজের টাকায় বাইক কিনলেন, তারপরে আপনি ফরিদপুর ট্যুর করলেন বা ফার্স্ট ট্যুর মাওয়া ছিল। এইখান থেকে হঠাৎ করে দেশে ঘোরা একটা ছেলে, এই ধারণাটা বা এই চিন্তাটা কেন মাথায় আসলো যে আমার দেশের বাউন্ডারি পার হয়ে বাইরেও যাওয়া লাগবে বা ফরেন ট্রিপও বাইক নিয়ে করা লাগবে? ফরেন ট্রিপ তো অনেকেই করে, স্কুটার নিয়ে ঘুরে, থাইল্যান্ড গিয়ে স্কুটার ভাড়া নিয়ে ঘুরে, বাট বাংলাদেশের ঢাকা মেট্রো নাম্বার নিয়ে দেশের বাইরে যাওয়া লাগবে, এটা কিভাবে মাথায় আসলো? একদম অনেস্টলি বলতে গেলে আমার ঘোরাঘুরির খুব শখ। আমার আব্বুর, ওনার যে প্রফেশন, ওনার এই প্রফেশনে উনি বাইরে, মানে আমরা ছোটবেলা থেকে এমনও দেখছি উনি খালি বাইরেই থাকে, বুঝতে পারছেন, দেশে আসে কম। তো ওইখান থেকেই মনে হয় যে বাইরে ঘোরার যেই ইন্টারেস্ট, ইনফ্যাক্ট আমার বাইরে পড়াশোনার ইচ্ছা ছিল, দেশে কিছু করার ইচ্ছা ছিল না, টু বি ভেরি অনেস্ট।
তো এবং কোথায় যাবো, আমি সুইজারল্যান্ডে যাবো, অন্য কোথাও যাবো না, পৃথিবীর সব থেকে সুন্দর দেশ সুইজারল্যান্ড, এই জন্য আমি সুইজারল্যান্ডেই পড়াশোনা করবো, এরকম একটা ইচ্ছা ছিল আমার, কাইন্ড অফ ড্রিম বলা চলে। তো আমি আমার বয়সে যখনই আমি মোটামুটি একটু সলভেন্ট হওয়া শুরু করছি, একটু সলভেন্ট কি মনে করেন যে যেই টাকা দিয়ে কক্সবাজার ঘুরতে যাবো আমি ওই টাকা দিয়ে দেশের বাইরে ঘুরতে চলে গেছি, আমি নেপাল চলে গেছি লেটস সে, আমি একা একাই ঘোরা শুরু করতাম। তো যখনই দেশের বাইরে গেছি ওই বয়সটায় আস্তে আস্তে তো আর তখন আর আমি শুধু বাইক ভালো লাগাই নাই বা দেশ ঘুরবো, তো মোটামুটি ফেজ অলরেডি শেষ, এখন দেশের বাইরে ঘুরতে হবে, বাইক নিয়ে ঘুরতে হবে, তখন মাথায় আসে নাই। তো দেশের বাইরে যখন ঘোরা শুরু করলাম, লেট সাপোজ আপনি নেপালে গেলে, তো আমি জানি আপনিও দেশের বাইরে গেছেন, ওইখানে তো এমন কোন ন্যাশনালিটির লোক নাই যে আপনি পাবেন না, ওইখানে তো ওরা বাইক, গাড়ি, বাস, ক্যানভাস নিয়ে সবকিছু নিয়ে ঘুরতেছে। অ্যাকচুয়ালি নিজের দেশের ভেহিকেল বা নিজের ভেহিকেল নিয়েও যে যাওয়া যায়, এটা আমি বাইরে লেট সাপোজ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব জায়গায় যদি আমি না যেতাম আমার জানা হতো না, এক। দুই, যখন আমি ফার্স্ট নেপাল গেলাম, আমার মানে আমার ছবিগুলো দেখলে এখন হাসি পায়, আমি হাফ প্যান্ট পরে চলে গেছি, লিটারেলি এই 3/4 হাফ প্যান্ট আছে না, আমরা একসময় মোবাইল প্যান্ট পরতাম না, ওই বয়সে আমি মানে একটা হাফ প্যান্ট পরে একটা ব্যাগ নিয়ে চলে গেছি নেপাল, ঘুরতে যাব, মাউন্ট এভারেস্ট দেখতে হবে। মাউন্ট এভারেস্ট যে আমাদের যে প্রিপারেশন লাগে ওইটাও আমি জানি না। আচ্ছা মাউন্ট এভারেস্ট তো যেতে পারবো না, ঠিক আছে চল ঘুরি, এখানে এখানে ঘুর, সমস্যা নেই, ঘুরতেছি ফিরতেছি। বাইক দেখে ভাই আমার কেটিএম খুব পছন্দ ছিল ওই সময়, আমার কেটিএম মানে ক্রাশ থাকে না, কেটিএম বাইক দেখছি, পালসার 220 বাইক দেখছি, যা মানে হায়ার সিসির বাইক দেখছি, মোটামুটি টাকা যা ছিল আমি ভাড়া নিয়ে টাকা শেষ করে ফেলছি। আমি ঘুরবো কি, কিন্তু বাইক ভাড়া নেওয়া যায়, একদিনে 3-4টা বাইক নিয়ে আমি খালি পাহাড়ে চালাইছি। ওকে ভাইয়া, আমরা তো দেশের ভিতরে আপনার কোনো প্রতিকূল কোনো পরিস্থিতিতে পড়েন নাই, এটা জানতে পারলাম। যখন ইন্ডিয়া ট্যুর করলেন, ঢাকা থেকে বাইক নিয়ে সরাসরি চলে গেলেন, ঢাকা মেট্রো বাইক, ওটাতে ওই পুলিশে ধরা ছাড়া আর কোনো প্রবলেম ছিল না মেবি? না, পুলিশ ধরা ছাড়া আমার কোনো রকমের কোনো প্রসেস কি খুব ইজি, বা কোনো জায়গায় কোনো ঘুষ বা খুশি করার টাকা এরকম কোনো ব্যাপার এগুলাতে নাই? তার মানে চাইলে বাংলাদেশ থেকে যে কেউই যাইতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে তো, একজন দুইজন তো না, কতজনই তো গেল মাশাআল্লাহ। হ্যাঁ, খরচ কি খুব বেশি? মানে এটা আমার অডিয়েন্সের জন্য, যদি কেউ যাইতে চায়। খরচের ব্যাপারটা হলো, আপনি ধরেন বাংলাদেশে যদি আপনি পার ডে লেটস সাপোজ আপনি যেখানেই গেছেন, আপনার তো একটা খরচ হয়, উই ইনক্লুডিং ইওর মাইলেজ বা তারপরে হোটেল, খাওয়া দাওয়া, মোটামুটি বাংলাদেশের যেখানেই যান আপনি ডেইলি 1000 টাকার নিচে মনে আপনার খাবার। ভাইয়া ওই ব্যাপারটা হচ্ছে রেগুলার খরচ, যেটা আমি যদি বাইক না নিয়ে যাই তাতেও। আমি জানতে চাচ্ছি হচ্ছে বাংলাদেশ থেকে বাইকটাকে ওই দেশে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা, এই প্রসেসিং এর খরচটা কি খুব বেশি, বা একটা আইডিয়া কি দেওয়া যাবে আমাকে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। আমি আসলে প্রসেসিংটাই আপনাকে বলে দেই, আপনার জন্য সুবিধা হবে বা যে কোনো ভিউয়ার্স এর জন্য সুবিধা হবে। প্রথমত আপনাকে অবশ্যই একটা রেজিস্টার্ড বাংলাদেশের মোটরসাইকেল থাকতে হবে, ইটস অ্যান অবভিয়াস থিং। তারপর যেটা করতে হবে, এনবিআর রাজস্ব বোর্ড থেকে একটা পারমিশন নিতে হয়, ওকে, বাই লেটার একটা পারমিশন নিতে হয়। আপনাকে সেখানে বলতে হবে যে আপনি কে, আপনি কি বাইক নিয়ে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, ব্লা 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 হোয়াটএভার, এগুলো লিখে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। দেন তারা যদি আপনাকে মানে কনভিনিয়েন্স মনে করে, তাহলে আপনাকে তারা পারমিশন দিয়ে দিবে। আপনি সেই পারমিশনটা পেলেন, তারপর যেতে হবে, ঠিক যেরকম আমার আপনার পাসপোর্ট আছে, বাইকেরও তো একটা পাসপোর্ট টাইপ কিছু একটা লাগে, আমি এটা বোঝানোর জন্য বলছি, যদিও ওইটাকে পাসপোর্ট বলে না। কার্নেট দি প্যাসেজ বুক নামে একটা বই পাওয়া যায়, ওইখানে ঠিক পাসপোর্টের মতো 5টা বইয়ের মধ্যে 5টা পাতা থাকে, ওইখানে এক্সপোর্ট থাকে, ইম্পোর্ট থাকে। তো এইটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বাইরে আপনি যেই দেশেই যান, ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের অনেক দেশেই অ্যাকচুয়ালি কার্নেট অ্যাকসেপ্টেড। আপনি যখনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন, তখন ইন্ডিয়ান কাস্টমসকে আপনাকে সেই কার্নেটটা দেখাতে হবে। আর বাংলাদেশ থেকে যখন বের হবেন, তখন আপনাকে কার্নেট এবং ওই এনবিআর এর পারমিশনটা দেখাতে হবে যে হ্যাঁ, বাংলাদেশ সরকার থেকে বা রাজস্ব বোর্ড থেকে আমি এই বাইক উইদাউট পেইং ট্যাক্স আই ক্যান এক্সপোর্ট, আমি ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছি, আই ক্যান এক্সপোর্ট উইদাউট পেইং ট্যাক্স, আমি যেতে পারবো। আবার ইন্ডিয়া আপনাকে সেই কার্নেটের মাধ্যমে অ্যাকসেপ্ট করবে যে না, আপনি উইদাউট পেইং ট্যাক্স আপনি অন্য দেশের রেজিস্টার্ড বা অন্য একটা ভেহিকেল দেশে ইম্পোর্ট করতে পারছেন তাদের। ওকে, এই যে কার্নেট দি প্যাসেজ বুক, এইটা নেওয়ার জন্য আপনাকে সম্ভবত এখন কত বলতে পারছি না, তবে নিয়ার অ্যাবাউট 12,500 টাকা দিতে হবে একটা বইয়ের জন্য। বইয়ে 5টা পাতা থাকে, ইট মিনস আপনি 4টা দেশে আপনি আসা যাওয়া করতে পারবেন, আর বা একটা দেশে 4 বার আসা যাওয়া করতে পারবেন। আচ্ছা, আর ওই বইটা নেওয়ার জন্য
আপনাকে বাইকের সমপরিমাণ টাকা জামানত রাখতে হবে। আচ্ছা, এবার আমরা মেইন জায়গায় যাব, যেটা হচ্ছে উনি সৌদি আরব কিভাবে গেল বা কোন কোন দেশের উপরে দিয়ে যাইতে হয়েছে, ভিসার প্রসেস এগুলা কতটা সহজ ছিল বা কি। তার আগে একটা ছোট্ট প্রশ্ন আছে ভাইয়া, কোন স্পন্সর বা কোন অন্য কারো হেল্প কি আপনার পেছনে ছিল বা এরকম কিছু কি ছিল? না না না, আমার এরকম কিছুই ছিল না। টোটাল ফান্ডিংটা আমার সেলফ ফান্ডিং ছিল। একদম টোটালি শখ, মানে এটার পেছন থেকে কোনো ফিডব্যাক পাবেন, কোনো জায়গা থেকে কোনো প্রফিট আসবে, এটা আপনার মাথায় ছিল না? টোটালি শখ থেকে আপনার দেশের বাইরে যাওয়া বাইক নিয়ে? অ্যাকচুয়ালি তাই, কারণ আমি তো স্পন্সর নেইনি। আর দ্বিতীয় কথা হলো আমার অ্যাকচুয়ালি ওই যে বললাম শখ, আমার বউ মোটামুটি মিশে শৌখিন হয়ে গেছে। আমাদের দুইজনের ঘোরাঘুরি খুব পছন্দ, আর আমার বাইক যেরকম আমার পছন্দ, আমার বউয়ের আমার সাথে পরিচয়ের পর থেকে তারও পছন্দ হওয়া শুরু করলো। আমরা দেশ বিদেশ প্লেনেও ঘুরছি, ওইখানে গিয়ে বাইক ভাড়া নিয়েও ঘুরছি। তবে নিজের দেশের বা নিজের বাইক নিয়ে যাওয়ার যে মজাটা, ইট ইজ সামথিং এলস অ্যাকচুয়ালি। এটা আসলে বলে বোঝানোর মতো না। তো ওইখান থেকে আসলে শখ থেকেই যাওয়া ভাই। তাহলে চলেন আসল টপিকে আসি। এবার বাংলাদেশ থেকে হচ্ছে কিভাবে কোন কোন দেশের ভিসা নিলেন, বা সৌদি আরব যখন আপনি যাবেন ঠিক করলেন, মেইন টার্গেটটা কি ছিল, ওমরা করার নাকি অন্য কোনো উদ্দেশ্য? টোটাল ব্যাপারটা আপনি বলেন, আমি কোনো কথাই বলবো না এই ব্যাপারে। সহজে বলতে গেলে আমার অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ট্যুর করার প্ল্যান ছিল। লেটস সে আমি যতদূর যেতে পারি, আমি যতটুকু যেতে পারি আমার বউকে নিয়ে, অবশ্যই ওয়াইফ নিয়ে কাইন্ড অফ একটা হানিমুনের মতো দিয়ে আসি, চলো যতদূর যাওয়া যায়। তো যখন যাওয়া শুরু করি তখন একটা এক্সপেকটেশন ছিল কি, যে ধরেন কিছু কিছু দেশের ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু পাওয়া খুব ইজি। লেটস সাপোজ সৌদি আরবের ভিসাই বা দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য পাওয়া খুব ইজি। আমি ভাবছিলাম যে এগুলো হয়তো বা যেতে যেতে এরকম বাকি সব দেশের ভিসা আমি পেয়ে যাবো, যেখানে যেখানে যাওয়ার আমার ইচ্ছা আছে। বাট অ্যাকচুয়ালি যখনই আমি প্রসেসিং শুরু করতে যাই তখনই বুঝতে পারলাম যে না, ব্যাপারটা আসলে এত ইজি না। আপনাকে প্রত্যেকটা দেশের ভিসাই আগে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশ থেকে ধরেন আপনি যদি দুবাইয়ের ভিসা যদি আপনি ইন্ডিয়া থেকে নিতে যেতে চান, ইন্ডিয়ানরা বলবে তোমার দেশে তো দুবাইয়ের এমবাসি আছে, তাহলে তুমি আমার দেশ থেকে কেন নিচ্ছ, তুমি তোমার বাংলাদেশ থেকে নিয়ে নাও। আমি জাস্ট কথার কথা দুবাই দিয়ে বুঝলাম, এবং আমার সাথে অ্যাকচুয়ালি তাই করছে। তো পরবর্তীতে দেখলাম যে আসলে সময়েরও ব্যাপার আছে, তো আমরা যেতে থাকি যতদূর যাওয়া যায় চিন্তা করে। আমরা অ্যাকচুয়ালি প্রথমে সৌদি আরব পর্যন্তই যাই। সৌদি আরবে আল্লাহর ঘরটা একটু দেখার ইচ্ছা ছিল। এরপরে আমাদের ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট ইউরোপ পর্যন্ত যাব, একদম অনেস্ট কথা। এটা ছিল আমাদের ফার্স্ট প্ল্যান। আচ্ছা, তো সৌদি আরব পর্যন্ত যাওয়ার পর যে কোনো একটা ফ্যামিলি পারিবারিক একটা কারণে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হয়। ও, তখন কি তার মানে বাকি যে দেশগুলোতে যাবেন ওগুলার ভিসা আপনার ছিল না? সৌদি আরব পর্যন্তই ছিল। সৌদি আরব পর্যন্তই ছিল। কোন কোন দেশের ভিসা লাগছে যাইতে, বা কোন কোন দেশের উপরে দিয়ে গেলেন আপনি? আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সরি বাংলাদেশের ভিসা লাগে না, সরি, ইরান, ইউএই আর সৌদি। আচ্ছা, খুব বেশি দেশ না, খুব কাছেই বলা যায়। তাহলে খুব কাছেই বলা যায়। আপনি চাইলে আপনি আরো এদিক দিয়ে ঘুরে 4টা-5টা কান্ট্রি হয়ে আপনি যেতে পারবেন, বা আপনি চাইলে আরো কম মানে কমিয়েও যেতে পারবেন। তার মানে আপনি ভাবিকে নিয়ে যখন গেলেন দুজনেরই আগ্রহ ছিল যে এরকম একটা কিছু করবেন। ফ্যামিলি থেকে এমন কিছু বলে নাই যে জামাই বউ পাগল হয়ে গেছে, এদেরকে রিহাবে দিয়ে দে? না না না, এরকম কিছুই বলে নাই। আমার আম্মু তো মানে আমার আম্মু এই ব্যাপারে আমার আম্মু খুব সাপোর্টিভ, খুব সাপোর্টিভ। বাট আমার শাশুড়ি মা বলছিল যে বাবা একটু সাবধানে, আমার মেয়ে নিয়ে যাচ্ছ, একটু সাবধানে, খুব আদরের মেয়ে, দেখো যেন কিছু না হয়। বাট সাপোর্টিভ ছিল। আপনার জানা মতে বাইক চালায় কি কেউ উমরা করতে গেছে আপনার পরিচিতর মধ্যে? না, বাংলাদেশ থেকে আপনার জানা কেউ নাই। মানে উমরা করতে গেছে বলতে গেলে 2জন বের হয়েছিল, বাট আনফরচুনেটলি তারা যেতে পারে না, কোভিড ফুলটা যাইতে পারে না। হ্যাঁ, রাইট। আবু সাইদ, কোভিডের ওই সময় চলে আসতে, রাইট। আবু সাইদ ভাই এবং মাজদাক চৌধুরী দুইজনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেল, তারপর পাকিস্তান গেল। পাকিস্তান থেকে পরে তারা ইরানের ভিসা পায় নাই। পরে আবু সাইদ ভাই ব্যাক করলো, আর মাজদাক বাইকটা করলো, কি যেন নাম, ফেরি দিয়ে পাঠিয়ে দিল দুবাই। দুবাই থেকে সৌদিতে রাইড করছিল, কিন্তু তখন কোভিড এর জন্য বর্ডার ক্রস ছিল বিধায় বেচারা সৌদি আরব আর এন্ট্রি নিতে পারে নাই। কোন কি বাজে এক্সপেরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ট্যুরে? ইন্টারন্যাশনাল ট্যুরে আমার বাজে এক্সপিরিয়েন্স তো নেই, শুকর আলহামদুলিল্লাহ। তবে যদি বলেন যে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন ছিল কিনা, প্রচুর চ্যালেঞ্জিং ছিল। কারণ মানে প্রত্যেকটা দেশেই ধরেন লেটস সাপোজ যে ইন্ডিয়া থেকে পাকিস্তান যেতে গেলেই তো আমরা জানি ইন্ডিয়ান পাকিস্তান বোথ আর আর্ক এনিমিস। তো সেই ক্ষেত্রে
এখান থেকে যেতে পারবো কিনা, আই ওয়াজ সো কনফিউজড। কারণ যেতে গেলে ইএফআরআর এর অ্যাপ্লিকেশন লাগে বা ইএফআরআর এর পারমিশন লাগে, তারপরে আবার ওইখানে বর্ডারেও আমরা যেতে পারবো কিনা, কারণ এটা বুঝতেই পারতেছেন যেহেতু এর আগে কখনো এরকম বর্ডারে আমি যাইনি, জাস্ট আ বিট কিউরিয়াস আর কি। তাছাড়া ধরেন রাইডিং ওয়াজ টু ডিফিকাল্ট, কারণ মরুভূমির যে লু বাতাস, আমরা তো পড়াশোনা করছি লু বাতাস, জীবনে তো বলতে পারিনি প্র্যাকটিক্যালি যে লু বাতাস কি। তো মরুভূমির রাস্তায় এক্সট্রিম হিটে এক্সট্রিম বাতাসের মাঝে বাইক চালানো যে কতটা চ্যালেঞ্জিং ভাই, এটা আপনি না চালালে বোঝা যাবে না। ইটস নট লাইক যে ভয়ঙ্কর 3 নো, আচ্ছা আসলেও খুব চ্যালেঞ্জিং। তার থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে 150 সিসির বাইক নিয়ে যাওয়া। আচ্ছা, বাইক যদি একটু পাওয়ারফুল হইতো তাহলে কোনো প্রবলেমই ছিল না। না আছে বাইকে মনে করেন কি বলে এটাকে এনাফ পাওয়ার, না আছে এনাফ ব্যালেন্স, ওয়েট ব্যালেন্স যেটা। তো আমি মোটামুটি বলা চলে যে পাকিস্তান থেকে ইরানে যাওয়ার যে আগের রাস্তাটা, বালুচিস্তান যে জায়গাটা, ওইখান থেকেই ধরেন পুরোপুরি মরুভূমি শুরু। এরপর থেকে সৌদি আরব পর্যন্ত আমি মনে হয় বাঁকা হয়ে বাইক চালাইছি। এর মধ্যে হচ্ছে আপনাদের বাইকে অনেক ব্যাগ, অনেক কিছু যেগুলা বাতাস আরো আটকায় ধরতে, অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল। বেশ বেশ ভয় নিয়ে আমি বাইক চালাইছি যে ভাই আল্লাহ আল্লাহ করে যেন না পড়ে যায়। কারণ যখনই আমি যাচ্ছি বাঁকা হয়ে একটা বাতাস বা একটা হেভি ভেহিকেল যখন ইদার আমি পাস করছি বা ও পাস করতেছি, তখন যে আমাকে মনে করেন লেটসে একদম হার্ড রাইট কর্নার থেকে হার্ড লেফট বা হার্ড লেফট থেকে হার্ড রাইট কর্নারে বাতাসের ধাক্কায় আমি চলে যেতাম। তো এইটা একটু চ্যালেঞ্জিং ছিল। প্রথম আমার খুব চ্যালেঞ্জিং হয়েছে বাই টাইম। আমি যখন বুঝতে পারছি যে বাতাসের সাথে কিভাবে কিভাবে চলতে হয়, কিভাবে ব্যালেন্স করতে হয়, একটু একটু আমি শিখে ফেলতেছিলাম। আস্তে আস্তে আমার জিনিসটার জন্য আমার জন্য ইজি হয়েছে। ধরেন এখন আমার আর আশা করি আগের মতো এত সমস্যা হবে না, বাট যেহেতু বাইক দুর্বল সমস্যা তো হবে। তার মানে হয়তো একটু বড় বাইক হলে আমরা ইজিলি যেতে পারবো। ব্যাপারটা এই প্রসেসটা কি খুব বেশি কঠিন? মানে যে কেউ কি চাইলে এখন অ্যাপ্লাই করলে এরকম আপনার মতো যেতে পারবে? হ্যাঁ, তবে হ্যাঁ এখন এনবিআর যেহেতু এই জিনিসটা অনেকেই অ্যাপ্লাই করছে, তো তারা একটু ফিল্টার করার ট্রাই করতেছে যে এর আগে সে আসলে ট্রাভেলার কিনা। আমি অন্যকে ছোট করে বলছি না, ধরেন আপনি দেশেই ঠিকঠাক বাইক চালানো শিখেননি বা চালাননি, আপনি জানেন সব বাইক চালানো কিভাবে কি চালাতে, আপনার জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রিপ একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারে, আনতে পারে না? অবশ্যই। তো এর জন্য তারা এটা ফিল্টার করার চেষ্টা করতেছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত দিনের বা কত বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি এর আগে কোন কোন দেশে বা কোথায় কোথায় ঘুরেছেন, আপনি কি আসলে পিওর ট্রাভেলার কিনা। যেমন আমি যখন অ্যাপ্লাই করি প্রথমবার আমি রিজেক্টেড হই এনবিআর থেকে, পরে এক সপ্তাহের মতো আমার ওয়ান আফটার ওয়ান বেশ কয়েকটা ইন্টারভিউর মতো দিয়ে পারমিশন নিতে হয় আমাকে। আমার এর আগের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি দেখাইতে হয়েছে, ভিসার পেপারগুলো কোথায় কোথায় আমি গেছি, এর আগেও আমি বাইক নিয়ে ট্যুর দিছি, বাংলাদেশের কোথায় কোথায় গেছি, এগুলো বলে তাদেরকে কনভিন্স করে এত বড় ট্যুরের জন্য পারমিশন নিতে হয়েছে। তার মানে হচ্ছে আজকে যে ছেলেটা লাইসেন্স পাইলো সে যে কালকে অ্যাপ্লাই করবে তার যে সবকিছু হয়ে যাবে এটাও না, সম্ভাবনা খুব কম। কারণ আমি যতটুকু জানি যে আমাদের দেশের ব্যাপারটা বাদ দিলাম, আমাদের দেশে আমাদের যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে যে কোনো জায়গায় মুভ করতে পারবো যেহেতু দেশের ভিতরে। আপনি অন্য দেশে যদি অ্যাক্সিডেন্ট করেন ওই অবস্থায় আপনি মনে হয় ফ্লাই করে আসতেও পারবেন না যতদিন সুস্থ না হই। এজন্য আনারই কাউকে কিন্তু ব্যাপার আছে। আপনি বাংলাদেশ থেকে লেটস সাপোজ আপনি ইন্ডিয়ায় গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে ফেললেন, এটা কিন্তু ইন্ডিয়ায় নিউজ হয়ে যাবে, যেটা আমার আপনার জন্য অবশ্যই এটা শুভকামনা বা কি বলে ভালো কিছু নিয়ে আসবে না। হ্যাঁ, এই যে ট্যুরটা কখনো কি মনে হয়েছে ফেরত চলে যাই পারতেছি না, বা ভাবি কি কখনো এমন কিছু বলছে যে আর যাওয়া ঠিক হচ্ছে না ফেরত চলে যাই? আপনার ভাবি মনে করে নাই, বাট আপনার ভাবির কষ্ট দেখে আমার আপনার মনে হয়েছিল। খারাপ এক্সপেরিয়েন্স তো ছিল না, বা টুকটাক এই যে বালুর ব্যাপার ঝড়ের ব্যাপার এগুলা ছিল আপনি বললেন। ইরানের মানে ওয়ার্ল্ডের সবথেকে হটেস্ট সিটি ইরানে, আমি যদি ভুল না হই, তা আমি ওই সিটির পাশ দিয়ে যখন যাই তখন আবার প্রচন্ড গরম। তো গরমে আমাদের এমন অবস্থা হয়েছে যে ঠান্ডা পানি আমরা ব্যাগে রাখছি, বা আমি আমার জ্যাকেটের এখানে রাখতাম, প্রথমে রাখছি ব্যাগে, রোদের হিটে ঠান্ডা পানি গরম হয়ে যাচ্ছে, তো আমি আমার সামনে রাখছিলাম পানির বোতল জ্যাকেটের যে সাইড পকেটে ভেতরে ইনার পকেটে, যেন সামনে তো বাতাস গরম হবে না, এই ঠান্ডা পানি আমার গরম হয়ে যাচ্ছে, এত গরম। তো বেচারির গরমে শরীর এক সময় ডিহাইড্রেট হয়ে বসে থাকতে থাকতে আর বাইকে স্পিডও পাচ্ছি না, বাতাসের প্রেসার উইন্ড ব্লাস্টে আমাদের শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। তো আমরা এক দোকানে গেছিলাম পানি খাইতে বা জুস বা বাদাম টাইপস কিছু নিতে, তো ও লিটারালি এরকম শোরুমে
এরকম মানে মাটিতে হেলান দিয়ে বসে পড়ছিল যে ভাই গিভ আস সাম মোমেন্টস, আমরা একটু রেস্ট নিতে চাই। ওই সময় মনে হয়েছিল যে আসলেও কি আমার বউকে এত কষ্ট দেওয়াটা কি ঠিক হচ্ছে কিনা। বাট শি ইজ মানে লেডি অফ স্পিরিট বেসিক্যালি। ও জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়েই ও উল্টা এমন বাকেল আপ করলো, ওর বুঝতে ধরেন চলো কোনো সমস্যা নাই। আর এমনিতে ভালো ব্যাপারগুলা বা সবাই তো একটু মনে হয় অবাক হয়েছে, বা আপনাদের নিয়ে বেশ কিছু নিউজ হয়েছে অন্যান্য দেশগুলাতে, এগুলোর ব্যাপারটা কি? তারা কিভাবে জানলো যে আপনি বাংলাদেশ থেকে আসছেন? আপনি কি কোনো জায়গায় কোনো এন্ট্রি করছেন, ওইখান থেকে জানতে পারছে নাকি? আমি দেখছি যে আপনি যেখানে গেছেন ওই দেশি লোক, বাংলাদেশি লোক মানে আসছে আপনার কাছে। সৌদি আরবে এরকম হয়েছে, আপনাকে 1000cc একটা বাইকও দিছিল কে একজন চালাইতে, এরকম জিনিস দেখছিলাম। তারা কিভাবে জানলো যে আপনি বাইক চালায় এরকম যাইতেছেন? আসলে সোশ্যাল মিডিয়ার যুগে ভাই এখন আর কোনো কিছু লিমিটেড নাই। আচ্ছা, আপনিও জানেন না যে আপনার কোন কোন দেশ থেকে আপনাকে বাংলাদেশি লোকজন দেখতেছে। আপনি ধরেন না, আমি ভুলে গেছি এই দেশের, ওই দেশেও একজন বাঙালি আছে বা বাংলাদেশি আছে, সে আপনাকে চিনে। তো আমরা আপনারা আপডেট দিয়ে যাচ্ছিলেন, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, সোশ্যাল মিডিয়াতে আপডেট ছিল রেগুলার। আমি আমার পোস্টে, কারণ ফ্যামিলিকেও তো জানাতে হয়, অনেক আছে টেন্স অডিট, তো রেগুলার আমি আমার সোশ্যাল মিডিয়া, আমার একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ছিল, যদিও আপনাদের মতো এত সুন্দর ব্লগ আমি করতে পারিনি, দুঃখিত। তো চেষ্টা করতাম যতটুকু আমার নিজের এন্ড থেকে করার, তো ওর মাধ্যমে সামও জেনে যেত। তাছাড়াও একটা ব্যাপার আছে, আমি কিছু লোকাল বাইকারদের সাপোর্ট পেয়েছি। কেমন ধরেন, ইন্ডিয়ায় যখনই আমি গিয়েছি আগে থেকে কানেক্টেড, যেটা আমি এর আগে একবার ইন্ডিয়া গিয়েছি, প্লাস বাংলাদেশের বাইকিং কমিউনিটিস অনেক ভাই ব্রাদারের মাধ্যমে বা কি বলে মিউচুয়াল ফ্রেন্ড হয়ে সামহাউ উইথ থ্রু সোশ্যাল মিডিয়া আমি ইন্ডিয়ার বাবলাদার সাথে আমার কানেক্টেড হয়। উনি আমাকে ধরেন ইন্ডিয়ার রেস্ট অফ দ্য ইন্ডিয়ার আমি যে যে জায়গায় গিয়েছি ওইখানে আমি যদি কোনো বিপদে পড়ি, হোটেল হোক বা হোয়াটএভার, যে কোনো কারণেই হোক, ওইখানে প্রত্যেকটা স্টেটেরই উনি আমাকে কিছু বাইকারদের সাথে অ্যাটাচ করে দিয়েছিল। প্লাস আমার আগের বার ইন্ডিয়া যাওয়াতে কিছু লোকাল বাইকার আমাকে ওই যে ভিডিওর মাধ্যমে, আপনি যে ভিডিওটা বললেন ভাইরাল, ওর মাধ্যমে আমাকে ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ড হয়ে সামহাউ কানেক্টেড হয়ে যায়। ওই বাবলাদাই পাকিস্তানের এক বাইকারকে আমাকে অ্যাটাচ করে দিয়েছিল, সালমান ভাইয়ের সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন। ওই ভদ্রলোক আবার আমাকে পুরো পাকিস্তানে আমি যেখানে যেখানে গিয়েছি সকল বাইকারের সাথে উনি আমাকে অ্যাটাচ করে দিয়েছিল। আবার ওই পাকিস্তান থেকে এই দুবাইতে এসে এক বাইকারের সাথে আমাকে অ্যাটাচ করে দিয়েছে। ওই দুবাইয়ের বাইকার আরো 2-4 জন ইন্ডিয়ান বাইকের সাথে অ্যাটাচ করে দিয়েছে। তারপর ইন্ডিয়া যখন যে অল ইন্ডিয়া রাইডার্স ক্লাব নামে ওদের একটা বাইকিং কমিউনিটি ক্লাব আছে, ওই ক্লাবের আমি আগে থেকেই একজন মানে গ্রুপের, ফেসবুক গ্রুপের মেম্বার ছিলাম। বাই দ্যাট সোশ্যাল মিডিয়া বা ফেসবুক গ্রুপ পেজের মাধ্যমে আমি ওদের হেল্প নেই। তো এইভাবে বেসিক্যালি জার্নি খুব খুব কমফোর্টেবলি আমি অনেক জায়গায় খুব ভালো ভালো হেল্প পেয়েছি। আর আল্লাহ আমার বলেন প্লিজ, আল্লাহ আমার এই পুরোটা জার্নিতে ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় মনে হয় যে ফেরেশতার মতো আমি কিছু ভাই ব্রাদার পেয়ে গেছি। যে আমি এই জায়গায় এরকম, উনি না থাকলে আমার ধরেন সময় লাগতো 1 ঘন্টা কথার কথা, উনি মনে করেন আমি কোনো কষ্ট ছাড়া আরামসে আমার কাজটা হয়ে গেছে। রাস্তায় এরকম কি কখনো হয়েছে যে কোনো বাংলাদেশি কেউ, আপনি ঢাকার বাইক চালাচ্ছেন, ঢাকা মেট্রো, আপনাকে প্রথম দেখলো এবং দেখে দাঁড় করাইছে, বা তার এক্সপ্রেশন কেমন ছিল, এমন কি কোনো কিছু? না, বাংলাদেশি খুব একটা পাইনি, কারণ আমাদের দেশের বাড়ি তো বাংলাদেশি ম্যাক্সিমামই থাকে এইদার লেবার আর ওদের ট্রাভেলার। তো ট্রাভেলার লেবারের যে জায়গাগুলো সেই জায়গায় এরকম আমার ইনসিডেন্ট হয়নি, কিন্তু ফরেনার এরকম অহরহ হয়েছে। বিশেষ করে দুবাই সৌদির যে শেখ যারা, বা শেখ তো না মানে আমি দুবাই সৌদি ওরা তো মনে করেন আমার বাইকে তো বাংলাদেশের পতাকা দেখছে, আমার গেটআপ সেটআপ দেখলেই তো বোঝা যায় যে আমি একজন রাইডার বা বাইকার ট্রাভেলার। তো বাংলাদেশ যখনই দেখছে লাইক মানে তারা নিতেই পারে নাই যে বাংলাদেশ থেকে তুমি কিভাবে বাইক চালায় আসছো, এত দূর থেকে কিভাবে সম্ভব, আদৌ কি রাস্তা আছে, আদৌ কি বাংলাদেশ থেকে বাইকে যাওয়া যায়। এই জিনিসটা আসলে মানুষজনের কাছে এখনো অনেক বিরাট কৌতূহল ভাই। পারে না আমাকে বাসায় নিয়ে যাবে, আজকে আমার ওদের সাথে থাকতে হবে। এইটা আমি ভাই পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, মানে আমি যেখানে গেছি তারা এই কৌতূহল থেকে তাদের আতিথেয়তার যে আমি কি কি দাওয়াত পাইছি এরা ভাই বলার বাহিরে। ওকে ভাইয়া, এই টোটাল মানে এটা শেষ দিকে চলে আসছে আমরা সৌদি আরব ট্যুরের। এটা টোটাল কত দিন লাগছে আপনার যাওয়া আসা মিলে? আমার প্রায় 3 মাস। 3 মাস আপনি দেশের বাইরে ছিলেন এই বাইক নিয়ে? জি, বেশি না, 15,000 কিলো। 3 মাস পরে যখন দেশে আসলেন তখন আপনার পরিচিত লোক বা ফ্যামিলি বা এগুলো তাদের এক্সপ্রেশনটা কেমন ছিল? তাদের কিরকম ফিল ছিল যে এতদিন পরে আপনি এটা জয় করে আসলেন, বা আপনার যাদের সাথে আপনি দেশের ভিতরে ঘুরছেন
মানে তাদের অ্যাপ্রিসিয়েশন বা এই ব্যাপারটা কেমন ছিল, অ্যাপ্রিসিয়েট করছে তারা ব্যাপারটা, না, বা এটা এনজয় করছে নাকি হিংসা করছে না কি করছে, এটা একটু জানতে চাই। টু বি ভেরি অনেস্ট, এখন আমি 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 এটা মানে আপনাদেরকে বলতেছি, এই ভদ্রলোক অন রেকর্ড সে বলতেছে যে সে মানে এমন ভাবে বলতেছে যে আমি অনেক কিছু করে ফেলছি, বাট অ্যাকচুয়ালি এটা এমন কিছুই না। এই ভদ্রলোকই আমার কোনো অ্যাপ্রিসিয়েট করে নাই। এই জিনিসটা আমি যাদের সাথে মিশি, আমার থেকেও বড় বড় পাগল আমার ডানে বামেই আমার চারপাশে সবসময় থাকে। তো এইটা আসলে আমার কাছে অ্যাকচুয়ালি এরকম জয় করার কিছু মতো না। প্লাস আমার ফ্যামিলিও জিনিসটা যে খুব বেশি একদম অনেক কিছু করে ফেলছি, এটা আমার ফ্যামিলি এরকম মনে করে নাই। আর দেশের বাইরে তো এর আগেও অনেকবার অনেক সময় ঘোরার জন্য বেশ কয়েক মাস ছিলাম, তো যার জন্য আর অ্যাকচুয়ালি যে আসলে কি দেশের ভেতরেই তো আমি আমার ওয়াইফ নিয়ে এই যেমন সোনাদিয়া দ্বীপ গেছি। সোনাদিয়া দ্বীপের নাম কয়জন জানে? আমার আপনার মুরব্বী কয়জন সোনাদিয়া দ্বীপের নাম জানে? বা ওইখানে আমি বাইক নিয়ে যাব, এখনই আপনি বলেন না একজন মুরব্বীকে কক্সবাজার যাব বাইক নিয়ে, সে তো পাগল বলবে। তো সেইখানে মানে আমি কক্সবাজার বা আমরা যেহেতু অনেক ঘোরাঘুরি করছি, তাদের মনে হয়েছিল কি, আমার মনে হয় কি তাদের বিশ্বাস ছিল যে আমরা তো পারবোই, বা মানে তাদের ওরকম একটা কনফিডেন্স ছিল যে না আমরা ইনশাল্লাহ পারবো। তবে এটাও সত্য তারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করছে। এরকম আমার যত মুরব্বী ছিল আমার ফ্যামিলির সবাই অনেক টেন্স ছিল, আসছি পর তারা অবশ্যই অনেক খুশি হয়েছে, তারা আসলে আমাদেরকে পেয়ে অনেক খুশি হয়েছিল। পরবর্তী কি প্রজেক্ট আপনার? দেশে ঘুরবেন নাকি আরো কোথাও যাবেন? আমরা কথায় কিছুটা বুঝতে পারছি ইউরোপ টার্গেট আছে আপনার। আমার অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, মিথ্যা বলে লাভ নেই। আমি প্রথম যে ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমার যতটুকু এক্সপিরিয়েন্স ছিল তার থেকে এখন সৌদি আরব পর্যন্ত যাওয়ার পর এক্সপিরিয়েন্সটা মাশাআল্লাহ দুইটার ট্যুর মিলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আশা করি আমার যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনাদের আমার ময় মুরব্বী প্লাস আপনাদের সবার যদি দোয়া এবং সাপোর্ট পাই, ওয়ার্ল্ড ট্যুর করার একটা খুব ইচ্ছা আছে। এখন আমি জানি না সেটা আমি কবে করতে পারবো, কারণ আপনার মানে দেখা যাক কোথায় যাব। কোনো আমার কোনো মানে কি বলে এটা ডিরেক্ট অ্যাজ আই ডোন্ট হ্যাভ প্ল্যানস, আই ডোন্ট ডু মানে রিগার্ডিং মাই প্ল্যানস, আমি প্ল্যান ছাড়া চলাফেরা করতে পছন্দ করি। নো প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, এরকম একটা ডায়লগ আছে না? হ্যাঁ আসলে ওটা প্রত্যেকটা জিনিসই তখন নতুন লাগে, নতুন লাগে, রাইট রাইট। তো আমার যদি মনে চায় যে ধরেন আমি এবার আফ্রিকা যাব, চলে যাব। যদি মন চায় ইউরোপ যাব, চলে যাব। যদি মন চায় অস্ট্রেলিয়া যাব, চলে যাব। যদি মন চায় আমার যেমন অ্যান্টার্কটিকা যাওয়ার খুব ইচ্ছা আগে থেকেই। এটাও কি বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা? হ্যাঁ সম্ভব তো ভাই, অসম্ভব তো। ওখানে গাড়ি যাচ্ছে না, ওখানে কি গাড়ি আছে না? মানুষ কম আছে, শহর তো আছে, যাওয়া তো যাবে। যদি পারতাম চাঁদেই যেতাম, সমস্যা কি রে ভাই। আচ্ছা চলুন আমরা একটু বিদেশ থেকে এবার বাংলাদেশে আসি। আসলে বর্তমান আমাদের দেশের যে অবস্থা, কিছুদিন আগে পদ্মা সেতুতে বাইক চালানো বন্ধ ছিল, এখন মাওয়ার এক্সপ্রেসওয়েতে বাইক বন্ধ করার একটা ব্যাপার স্যাপার এরকম শুনতেছি, বা 30 কিলোমিটার গতি বাইককে নির্ধারণ করে দিবে ঢাকা বা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে। এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান, বা ঠিক হচ্ছে কি না, বা কি করা উচিত আমাদের বা গভর্নমেন্টের বা যারা নিয়ম নির্ধারক তাদের? আসলে আমি যতটুকু আমার এই অল্প বয়সে আমি যেটা বুঝতে পারছি, যারা নীতি নির্ধারক আছেন তারা খুব বিজ্ঞ মানুষজন। তাদের মানে তাদের কি বলে এটাকে, তাদের জ্ঞান নিয়ে বা তাদের কোনো ডিসিশন নিয়ে আমি আপনি জাজ করার মতো কোনো ক্ষমতা আমাদের নেই। প্রথম আমরা আমাদের মনোভাবটা প্রকাশ করতে পারি যে যেটা হচ্ছে রাইট না, এরকম হলে ভালো হয়, ভালো হয়। ওইটাই জানতে চাচ্ছি যে আসলে আপনার মন থেকে আমি ভাই যে নিয়মটা আমি দেখছি, এই নিয়মটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাস্তবিক না। এটা টোটালি আমার কাছে একদম অবাস্তবিক, এবং এটা লাইক মানে আপনি স্বপ্নেও এটা বাস্তবায়ন করা সম্ভব না, প্রথম। দ্বিতীয়ত হলো মাথা কাটলেই যদি মাথা ব্যথার সলিউশন হয়ে যায় তাহলে তো হলো না। আপনার বাইকেই তো যে শুধু অ্যাক্সিডেন্টস হচ্ছে তা তো না, আরো অনেক অ্যাক্সিডেন্ট আছে। লেটস সে বাসের ট্রাকের অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যদি এখন একটা ট্রাককে 30 কিলোমিটারের গতিতে হাইওয়েতে চলতে বলেন, তাহলে যারা ব্যবসায়ী আছি আমরা বা যারা ব্যবসা আছে বড় ব্যবসায়ীদের কি পরিমাণের লস এই মাল আনা যাওয়ার ক্ষেত্রেই। কতটুকু সময় বেশি লাগবে, কবেরটা কবে পৌঁছাবে, শাকসবজি কবে পৌঁছাবে, নাকি রাস্তায় শুট কি হবে বলা মুশকিল। মাছ যে আসে ঢাকা শহরে কারণ বাজারে, যে মাছগুলো তো ঢাকার না, এই 30 কিলোমিটারে যদি আসতে যাই মাছ কবেরটা কবে খাবো আমরা। তো এইটা আসলে আমার কাছে, আমি জাস্ট শুধু বাইক দিয়ে বলছি না, আমি ধরেন যে কোনো ইন জেনারেল বাকি যেগুলো স্পিডে খুব বাড়ায় ফেলছে তা কিন্তু না যে বাইকের 30 করছে গাড়ির 120 করে ফেলছে, নো, সবগুলোরই তারা
এরকম একটা নিয়ম করতে যাচ্ছে, যেটা আমার মনে হচ্ছে যেটা বাস্তবিক না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার মনে হয় যে যেই পরিমাণে রাস্তার আমরা ডেভেলপমেন্ট দেখছি, যে পরিমাণে রাস্তার সংখ্যা বাড়ছে, রাস্তা যদি বাড়ানো যায় তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এটা আমার বাহিরের দেশের রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনি সৌদি আরব বলেন, দুবাই, আচ্ছা দুবাই সৌদি তো অনেক দূরের কথা, তাই না, অনেক ডেভেলপ তারা। ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু রাষ্ট্র, ইন্ডিয়াতেই যদি আপনি যান, ইন্ডিয়ার হাইওয়েতেই তো আপনি মানে কি বলবো ভাই, হিউজ হাইওয়েজ। তাদের যে সিটি ইন্ডিয়াতে থেকে মানে পপুলেশন আমাদের থেকে বেশি না, আমি যদি শহরে ডাইনাস্টির কথা চিন্তা করি, ওইখানেও কিন্তু এত অ্যাক্সিডেন্ট আমার মনে হয় না। আমার মনে হয় যে ট্রাফিক রুলস গুলো যেগুলো একটা মিনিমাম মানে মেইনটেইন করা উচিত, বাট মিনিমাম মেইনটেইন করতে গিয়ে যদি 30 কিলোমিটার হয়, এটা আমাদের কারোর জন্যই সুবিধা বা ভালো কিছু বয়ে আনবে না। যারা আমরা আপনাকে চিনি তারা তো জানি, যারা আপনাকে চেনে না তাদের জন্য বলি যে আপনি তো মোটরসাইকেলের বিভিন্ন রকম অ্যাকসেসরিজ, পার্টস, এগুলা নিয়ে বিজনেস করছেন। জি 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 জি। আর মানে এটা যে করবেন, বা এটা কি আসলে বাইককে ভালো লাগে থেকে, বা নিজের দোকানে থাকলে আমি নিজের যেটা খুশি সেটা লাগাইতে পারবো, এরকম কোনো কিছু থেকে শুরু? মানে এটাই ভাই, এই গোপন ফান্ডা তো বলা যাবে না, তাইলে তো সমস্যা ভাই। তবে অ্যাকচুয়াল অনেস্ট কথা যে এটা, আমি আসলে আমার এই বিজনেসে আসাটা একটা ট্র্যাজেডির মাধ্যমে। কোভিড এর পর আমি বাইকিং রিলেটেড বিজনেস আসে। এর আগে আমি অনেক মানে এর আগে টুকটাক অনেক কিছুই করেছি। আচ্ছা। তো সব সময় ইচ্ছা ছিল যে ওই 3 ইডিয়টস মুভিটা দেখার পর বিশেষ করে যে প্যাশন রিলেটেড কিছু করা যায় কিনা। তা আমার আবার ভাই না কোনো অন্য শখ আছে, কোনো অন্য থাকে না যে মানুষের অন্য শখ। আমার ভাই ঘোরাফেরা আর বাইক বাদে কোনো আর শখ নাই, না কাপড় চোপড় কেনার, না ঘড়ি কেনার। ছেলে মানুষের ঘড়ি কেনার শখ থাকে, গাড়ির শখ থাকে, বা থাকে না কাপড় চোপড়ের শখ, জুতার শখ। আমার ঘোরাফেরা আর বাইক, এছাড়া আমার কোনো শখ নাই। খুব এক্সপেন্সিভ শখ, কিন্তু এই দুই শখে আমার জীবনের সব নিয়ে নিচ্ছে। তো যখন কোভিড আসলো, তখন আমার বিজনেসের এমন একটা ফল হলো যে তখন আমার বিজনেস পুরোপুরি কলাপস করে যায় বেসিক্যালি। তখন কি করব চিন্তা করলাম। তো দেখলাম কি যে আমার আবার মডিফিকেশন আগে থেকেই পছন্দ, খুবই পছন্দ। ধরেন যখন আমরা মডিফিকেশনের মোডও বুঝি না, তখনই আমি স্টিকার মডিফিকেশন করতাম। ওই আর যে স্টিকারের যে জুয়েল, ওর কাছে গিয়ে আমি স্টিকার মডিফিকেশন করতাম, বা বিভিন্ন রকমের লাইট এইটা সেইটা খুব মডিফিকেশন করতাম। তো আমি কোনো এক যে ঘুরতে ঘুরতে আমি একবার চায়না গিয়েছিলাম, প্রায় 9 মাসের মতো ঘুরতেছিলাম। ওইখানে আমার এই রেসিং বয়ের যে মালিক, ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় যে কোনো ভাবেই হোক। তখন ও আমাকে আমার এক বার্থডেতে ও আমাকে কিছু গিফট দেয়, মাস্টার সিলিন্ডার S117 আরসিবির কথা বলছি, আরসিবির কথা বলছি, রেসিং বয়। হ্যাঁ রেসিং। তখনও আসলে বাংলাদেশে আমি যখন কথা, তখন মডিফিকেশন বলতে স্টিকার মডিফিকেশন, লাইট মডিফিকেশনই চিনি, আর তেমন সবাই কিছু বোঝে না। আমার আবার মডিফিকেশন কিভাবে কি ভালো করা যায়, আগে থেকে যেহেতু খিদা, কিভাবে যেন আল্লাহ মিলিয়ে দিয়েছে, খুঁজতে খুঁজতে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়। তখন ও আমাকে আমার এক বার্থডেতে অনেকগুলো গিফট করে, রিং গিফট করে। তখন আমি প্রায় 9 বছর আগের কথা বলছি, 9 বছর 10 বছর হবে, আমাকে স্পোর্টস রিং গিফট করে R15/2 জন্য। তারপরে ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক ক্যালিপার, বিভিন্ন জিনিস গিফট করে। আমি ইউজ করে ওগুলো রেখে দিই। কোভিড এর সময় দেখলাম কি যে সবুজ, মোটরপ্লেক্সের সবুজ, ও কিভাবে জানি এটা খোঁজ পেয়ে আমাকে ফোন দিছে, ভাই আপনার কাছে না আরসিবির এটা আছে? আচ্ছা হ্যাঁ আছে। তো কেন ভাই? ওটা তো ইউজ করছি, তো পড়ে গেছে, কত বছর ধরে, ওটা লাগবে আমার, দেন তো, টাকা দিয়ে কিনবো আমি। হ্যাঁ, এত বছর পর তোর এটার প্রতি ডিমান্ড হইল। পরে মাথায় আসলো যে হ্যাঁ আমি তো এটা করতে পারি। এই হলো, যেহেতু আমার আগে থেকে বাইকিং এর ইচ্ছা ছিল, প্লাস মডিফিকেশনের শখ ছিল, এটা নিয়ে আমার একটা বিজনেস যদি কোনোদিন করতে পারতাম শখ ছিল, তখন ওই সবুজের ইন্টারেস্ট থেকে আমার অ্যাকচুয়ালি মাথায় আসলো যে লেটস ডু দিস। মানে নিজের শখ পূরণ করতে গিয়েই এই বিজনেসটা আপনার শুরু। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ভাই মানে আমার বিজনেস প্লেস আমি বলে দিচ্ছি, ইমোটো বাজারে যদি কোনো মানে মোটামুটি বুঝে একটা লোক আসে, ব্যবসা বুঝে আসলেই বুঝবে যে এই লোকের শখ থেকেই ব্যবসা। আমি একটা জিনিস দেখছি যে আপনি অরিজিনাল প্রোডাক্টের দিকে খুব বেশি ফোকাস করেন, যেখানে কপি প্রোডাক্ট নিয়ে অনেকে ভালো বিজনেস করতেছে। হ্যাঁ আসলে এটা আরেক দিকে চলে যাচ্ছে, এটা প্রমোশনাল ব্যাপারে চলে যাচ্ছে। না ওইদিকে গেলাম ভাই, অনেক ইনফরমেশন নিলাম, ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড সবকিছু আশা রাখি অনেকেই অনেক কিছু জানতে পারছে। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি।
আমরা যারা বাইক চালাই বা নতুন যারা চালাবে সামনে বা চালানোর চেষ্টা করতেছে, তাদের জন্য কি কোনো টিপস বা সেফটি টিপস বা কোনো কিছু আপনি দিতে চান? যদি চান দিতে পারেন। প্রথমত আমার কোনো কথায় বেয়াদবি বা ভুল বুঝবেন না কেউ, আমি কাউকে ছোট করতে বলছি না। তবে যারা নিউ কামার বা যদি কেউ ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে চান, আমি বলবো যে যত বেশি বাইক রাইড করা যায় আর ইউটিউব দেখে আগে রাস্তা বা দেশ সম্পর্কে যদি জানা যায়, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। লেটস সাপোজ আমি তারপর আরো একটা অ্যাড করব, এইটা অ্যাড করতে গিয়ে আরো কিছু কথা বলবো। যেমন আপনি চাইলে কিছু সিনিয়র যারা আছেন আপনার আশেপাশে, লেটস সাপোজ আপনি রানা ভাইকেও যদি বলেন যে ভাই আপনারা আমাকে টিপস দেন যে আমি কি কি করতে পারি, কোন এখানে যাচ্ছি ভাই, আমি সাজেক যাচ্ছি, কখন গেলে ভালো হয়, কোন সময়টায় গেলে ভালো হয়, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়। তো এরকম চেষ্টা করবেন যে যারা প্রিভিয়াসলি ট্রাভেল করে রাখছে তাদের থেকে যতটুকু পারেন নলেজ নেওয়ার। এই যেমন আমি কিন্তু আমার এই লাস্ট যে ইন্টারন্যাশনাল ট্রিপটা, ইন্ডিয়া ট্রিপে আমি একদম ভাই মন চাইছে চলে গেছি, একদম রাত 3টার সময় 2:30টার সময় আপনার ভাবি হঠাৎ করে বলতেছে, এ বাবু তোমার এই এনবিআর এর পারমিশনের ডেট চলে যেতেছে, চলো ইন্ডিয়া ঘুরে আসি। আমি তো ধরতে কি বল না, চলো ইন্ডিয়া ঘুরে, একদিনের প্রিপারেশনে আমি ইন্ডিয়া চলে গেছি। আচ্ছা, যদিও এর আগে ভাই আমারে বুঝেন না, ভুল বুঝেন না, আমি যথেষ্ট ভালোই মোটামুটি রাইড করা ছিলাম। এই সৌদি ট্যুরের আগে কিন্তু আমি অনেকের হেল্প নিছি বাংলাদেশের বাইকিং কমিউনিটির। যেমন আপনি যদি বলি যে একটা কাপল ট্যুর রাইড করতে গেলে বা কাপল বা আমি আমার ওয়াইফ নিয়ে যাচ্ছি, কি কি জিনিস সেফটি মেনটেন করলে ভালো হয়, আমি আব্দুল মোমেন রোহিত ভাইয়ের হেল্প পাইছি। স্যাডেল ব্যাগ বলেন, সেফটি বলেন, বা এগুলো নিয়ে আমি হেল্প পাইছি। তারপরে যে মানে কোন কোন রাস্তা বা কোন কোন বর্ডার বা কোন কোন দেশ বা বেসিক্যালি কোন দিক দিয়ে গেলে ভালো হবে, যেহেতু মাজদাক চৌধুরীর আগে সৌদি আরব পর্যন্ত গিয়েছিল, মাজদাকের আমি হেল্প নিছি এবং হি হেল্প মি আ লট। এরপরে তারপরে আমি যখন ইন্ডিয়া যাই তখন বাকি যারা ট্রাভেলার ছিল, বাস থ্রু মাই হোল জার্নি, যারা ইন্ডিয়া থেকে একবার পাকিস্তান গেছে বা পাকিস্তান থেকে যারা ইরান গেছে, তাদের থেকে আমি রাস্তার আগে থেকেই একটা কিভাবে চালানো উচিত আমি এই নলেজগুলো আমি গ্যাদার করতাম। তা আপনারা যেখানেই যান, ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন আর আমাদের দেশেই ট্রাভেল করেন, চেষ্টা করবেন যে গুগল হোক, ইউটিউব হোক বা রানা ভাইয়ের মতো এরকম আমার বা যাদেরই হোক, ইউটিউবের ভিডিও ব্লগ দেখে হোক, একটু স্টাডি করে নিয়ে যাওয়াটা আমি সবাইকে অ্যাডভাইস করবো। জাস্ট মন চাইলো এরকম আপনারা না ঘুরতে যাওয়াই ভালো। সেটা হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে, এখন অনেক ব্লগারও যাচ্ছে, সুন্দর করে ব্লগ দিচ্ছে, রাইট। যদি আমি যাচ্ছি না, অনেকেই যাচ্ছে, ভালো লাগে, আমারও ভিডিওগুলো দেখতে ভালো লাগে। যাই হোক ভাই, অনেক প্রশ্ন করলাম, অনেক কিছু জানলাম, ইনশাআল্লাহ সামনে আবার ডাকবো, আবার অনেক প্রশ্ন করব, আবার অনেক কিছু জানবো। তাহলে আজকে মনে হয় এখানেই শেষ করি। জি ভাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এরকম পর্বে, নতুন কাউকে নিয়ে। এই তো, তাহলে ভাই আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাঙ্কস সবাইকে, আসসালামু আলাইকুম।